জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণে ডিসিদের আরও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। জন্মসনদের মতোই পাসপোর্ট পাওয়াও নাগরিক অধিকার উল্লেখ করে প্রধান উপদেষ্টা এখন থেকে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার ঘোষণা দেন। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, এখন কারো ধমকের কারণে কাজ করার প্রয়োজন নাই। এ সময় নিজ জেলাকে এগিয়ে নিতে প্রতিযোগিতার মনোভাব রাখার পরামর্শ দেন তিনি। ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বিনা কারণে কাউকে হয়রানি করা যাবে না। এবারের সম্মেলনে কার্য অধিবেশন হবে 30টি। ইতিমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট 354টি প্রস্তাব দিয়েছেন। ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না যে 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হোক। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টিয়ে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে হত্যার ঘটনায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সাথে চট্টগ্রামে জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফজলে করিম চৌধুরীকে তদন্তের প্রতিবেদন 8 এপ্রিল দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল হাজির করে গ্রেফতার দেখানো হয় তাকে। গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশসহ আরও বেশ কয়েকটি অভিযোগ আছে তার বিরুদ্ধে। এদিকে প্রসিকিউশন জানিয়েছে, মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার প্রাধান্য পাবে। এখানে সময় এবং অন্য কোনো কিছু বিবেচ্য নয়। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুরের ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, গেল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল। একই অভিযোগ ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করা হয়। সিএনজি অটোরিকশা চালকদের অবরোধ ও বিক্ষোভের মুখে জরিমানা ও মামলার বিধান সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। জনভোগান্তি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাকড়া, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। সড়কে দেখা দেয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। এরপর জনভোগান্তি এড়াতে 4/3 হুইলার যান সম্পর্কিত বিআরটির কর্তৃক ইস্যু করার নির্দেশ বাতিল করা হয়। ডিএমপির পক্ষ থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ জানানো হয়।
এটা বহির্বিশ্বে কোথাও এরকমের নিয়ম নাই আমার জানা মতে যে 50,000 টাকা জরিমানা 6 মাসের জেল। এই দাবিটা যেন না থাকে বা যেন গাড়ির যেন মিটার যেন না থাকে, এই দাবিতে আমরা আমাদের আজকের এই আন্দোলন। আমাদের পক্ষে তো 6 মাসের জেল খাটাও সম্ভব না, 50,000 টাকা জরিমানাও দেওয়া সম্ভব না। তো ভাই আমাদের মিটারটা ভাই বাতিল করা হোক, এটাই আমরা চাই ভাই। সিলেটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার 8 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল চলাচল। সকাল 8:45টার দিকে ওয়াগনটি উদ্ধার করে রেল প্রকৌশল বিভাগ। সকাল 8:30টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেসের মাধ্যমে স্বাভাবিক হয় রেল চলাচল। রেল কর্মকর্তারা জানান, রাত 11:30টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকান্দিতে লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল প্রকৌশল বিভাগ সহ প্রায় অর্ধশতাধিক কর্মী 8 ঘন্টা প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পার্শ্ববর্তী মেঘলা বাজারের রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। অতি দ্রুত গতির কারণে ওয়াগন লাইনচ্যুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই ঘটনায় বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। তিস্তা নদীর পানির সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এরই মধ্যে তিস্তার পারে তাঁবু টানিয়ে চলছে আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। এদিকে শনিবার বিকেল থেকে হঠাৎ করেই পানি বাড়তে থাকে তিস্তা নদীতে। পরে সকালের কিছুটা নেমে আসে পানি উন্নয়ন বোর্ড বলছে স্বাভাবিকভাবেই বাড়ছে নদীর পানি। তবে স্থানীয়রা বলছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারত থেকে এই পানি ছাড়া হয়েছে। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু 3 ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা 12:30টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নেন 49টি দেশের লাখ লাখ মুসল্লি। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তীর। এর আগে থেকে ভোর থেকে আখেরি মোনাজাতের শরিক হতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে দিক নির্দেশনামূলক ও হেদায়েতের বয়ান করেন শীর্ষ আলেমরা। এদিকে আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে 8টি বিশেষ ট্রেন। টঙ্গী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেন ছিল উপচে পড়া ভিড়। এবারই প্রথম 2 পর্বে 3টি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে 58তম বিশ্ব ইজতেমা। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিউলি আক্তার নামের একজন মারা গেছেন। শনিবার মধ্যরাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগুনে শিউলির শরীরের 95% দগ্ধ হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনায় এখনও আশঙ্কাজনক 8 জন সহ 10 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে শিউলির 2 ছেলে ও স্বামীও। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ 11 জন দগ্ধ হয়। বান্দরবানে সেনা সহায়তায় নিজ গ্রামে ফিরেছেন কুকিচিনের তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসীর একাংশ। শনিবার থানচি উপজেলার বাকলাইপাড়ার গ্রামছাড়া 28টি পরিবারের মধ্যে 15টি পরিবারের 81 জন সদস্য দীর্ঘ 23 মাস পর নিজ বাড়িতে ফিরলেন।
কুকি চীন সন্ত্রাসীদের ভয়ে এতদিন এসব পরিবার সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজ ও রেশন সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রাম ছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে এই প্রয়াস অব্যাহত থাকবে। বান্দরবান জেলার রুমা থানচি ও রোয়াংছড়ি এলাকার কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় 2022 সালের মাঝামাঝি সময়ে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে কুম্ভ মেলা ফেরত যাত্রীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন নারী ও 4 শিশু রয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। নয়াদিল্লি স্টেশন কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় রাত 8টার দিকে প্ল্যাটফর্ম নম্বর 14 ও 15-তে ধাক্কাধাক্কির সূত্রপাত। বিশেষ দুটি ট্রেন আসার কথা থাকার প্ল্যাটফর্মে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি করায় যাত্রীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। ট্রেন বাতিল হয়ে গিয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ায় ভিড়ের মধ্যে দম বন্ধকর পরিস্থিতির তৈরি হয়েছে বলেও অভিযোগ কোনো যাত্রীর। নয়াদিল্লির এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, 3 শিশু ও 10 নারীসহ 15 জন ঘটনাস্থলে মারা গেছেন। লেডি হার্ডিং হাসপাতালে বাকি 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করছে। এর ঘটনায় গভীর শোক জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার দিনভর বৃষ্টি হওয়ায় কেন্টাকির বেশ কিছু অঞ্চলে এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। মিসিসিপি ভ্যালির নিম্নাঞ্চলে তীব্র ঝড়ের কারণে শুক্রবার গোটা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কেন্টাকির গভর্নর অ্যান্টি বিসিয়ার। মার্কিন আবহাওয়া দপ্তরের পরামর্শে কেন্টাকির মধ্য ও দক্ষিণাঞ্চলে জারি আছে আকস্মিক বন্যা সতর্কতাও। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানি শহরের প্রবেশ করতে শুরু করার বেশ কিছু আবাসিক স্থাপনার পাশাপাশি তলিয়ে গেছে রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক। যান চলাচল ব্যাহত হওয়ার ভোগান্তি পড়েছেন বাসিন্দারা। এবার খেলার খবর। অনুশীলন ম্যাচ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ম্যাচের প্রস্তুতি নেবে বাংলাদেশ। দুবাইয়ে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই বলেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ সোমবার। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা ডিড করার চেষ্টা করবো প্র্যাকটিস ম্যাচ থেকে। আমাদের প্রথম প্র্যাকটিস সেশন খুবই ভালো গেছে। প্রথমে আমরা জিম করলাম, তারপরে নেট প্র্যাকটিস সেশন হলো, খুবই ভালো গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টে আমরা করেছি। সো খুব ভালো একটা ফিল হচ্ছে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, ফিলটা আসলে কেমন হয়। সো ওভারঅল আজকে প্র্যাকটিসে খুব ভালো একটা ফিল হয়েছে আমাদের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।